তো সিইসি 4.2-তে তোমরা প্রত্যেকে জানো ডিজার্টেশন টপিক তোমাদের রয়েছে, যেটা রিগার্ডিং অলরেডি ইউটিউবে ভিডিও রয়েছে এবং যারা অ্যাডমিশন নিয়েছো সেই ভিডিওতেও বলেছিলাম। ইভেন সিলেবাসের যে ভিডিও সেখানেও আমি আলোচনা করেছিলাম যে এই পেপারটা তোমাদের কিন্তু আলাদাভাবে কোনো এক্সামিনেশন হচ্ছে না। এখানে এই যে 40 নাম্বার 10 মার্কস তো অলরেডি ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমাদের রয়েছে, তো এই যে 40 মার্কস এখানে কিন্তু পুরোটাই তোমরা কিন্তু পাবে এই পেপারটা লেখার মাধ্যমে। ঠিক আছে, টোটাল 40 নাম্বার, তাহলে বাকি 10 মার্কস তো সেখানে এইভাবে কিন্তু 50 মার্কস তোমাদের এখানে কভার হবে। তো এই যে 40 মার্কস তোমাদের দেবে, এটা তো এমনি এমনি দেবে না, তোমাদের কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে লিখতে হবে এবং একান্তই তোমাদের নিজেদেরকেই কিন্তু বিষয়টা লিখতে হবে। আমি কেন বলছি একান্তই সেটা তোমরা শেষে বুঝতে পারো। ঠিক আছে, তোমাদের নিজেদেরকেই এই বিষয়টা কিন্তু লিখতে হবে। আমি তোমাদের হেল্প করতে পারি যে কিভাবে লিখবে, আমাকে তোমরা দেখাতে পারো বিষয়গুলো ঠিক আছে কি ঠিক নেই, আমি সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু গাইড করতে পারবো, জাস্ট গাইডটুকুই করতে পারবো। এর থেকে বেশি কিন্তু আমার কাছ থেকে এখান থেকে আশা করবে না, বিকজ এখানে তোমাদের নিজেদের দায়িত্বটা সব থেকে বেশি। ঠিক আছে, দেখো ডিজার্টেশন টপিক অফ বেঙ্গলি ফর এমএ সেমিস্টার 4 এক্সামিনেশন 2025 সিবিসিএস। ওকে, তো এই টপিকগুলো আসার পূর্বে আমি শেষে তোমাদের একটু বিষয় বলে দিই। নোট বলে দুটো পয়েন্ট রয়েছে, দেখো ওয়ার্ড লিমিট ফার্স্ট পয়েন্টে রয়েছে, যেটা বলা হচ্ছে 3000। তো দেখো 3000 তোমাদের ওয়ার্ড লিমিট, এই 3000 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে। 3000 থেকে যেন ক্রস না করে। এবার তোমরা কি গুনতে বসবে যে 1 2 করে 3000 ওয়ার্ড গুনবে? এভাবে করবে না। তুমি একটা পেজ যখন লিখবে তোমার তো আইডিয়া রয়েছে কতটা ওয়ার্ড সেখানে থাকে, বা গুনে নেবে কোনো একটা পেজে, হয়তো দেখবে যে কোনো একটা পেজে তুমি 150 ওয়ার্ড লিখছো, তাহলে সেই হিসেবে গুনে নেবে, গুণ করে দেবে। ঠিক আছে, কত পেজ তুমি লিখছো, এখন 10টা পেজ লিখলে হয় হচ্ছে 1500 ওয়াট, 20টা পেজ লিখলে হয় 3000 ওয়াট। তো যে হিসেবে যার হাতের লেখা বড় তার এখানে আরও কম ওয়ার্ড ধরবে, যার ছোট ছোট সেই হিসেবে তোমরা নিজেরা ক্যালকুলেট করে নেবে, সেই হিসেবে পেজ লিখবে। ঠিক আছে, ম্যাক্সিমাম লেখার চেষ্টা করবে, আমি বলবো 2500 থেকে 3000-এর মধ্যে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, 2500 থেকে 3000। কেউ এরকম করবে না যে 2000-এর নিচে লিখছো, মিনিমাম যেন 2000-এর উপরেই থাকে, নাহলে এই যে 40 মার্কস নাম্বারটা কিন্তু কম নয়, তোমাদের পরীক্ষা আলাদাভাবে নিচ্ছে না, তো নাম্বারটা যেহেতু দেবে তো সেখানে একটু তো খেটে লিখতেই হবে, বুঝতে পারছো? তো মিনিমাম ওটাই বললাম যে 2500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে লিখবে। নেক্সট যে পয়েন্ট, সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা নিয়ে অলরেডি আমাকে অনেকেই তোমরা মেসেজ করছো, আমি বলেছিলাম যে আমি ভিডিও করেই জানাবো, তোমাদের তো অনেক টেনশন আবার। যাই হোক, দেখো প্রিন্টেড কপিস অফ দি ডিজার্টেশন রিপোর্ট মাস্ট বি সাবমিটেড অ্যাট দি অ্যাট দি কনসার্ন এলএসসি বা বলতে পারো লার্নিং স্টাডি সেন্টার। তো বলা হচ্ছে কি তোমাদের, দেখো আজকে আমাদের এদিকে খুবই বৃষ্টি পড়ছে, একটু নয়েজ হতে পারে। ঠিক আছে, তো এখানে তোমাদের বলা হচ্ছে যে স্টাডি সেন্টারে তোমাদের এই যে বিষয়গুলো তোমরা লিখলে সেগুলো প্রিন্টেড কপি কিন্তু তোমাদের সেখানে দিতে হবে। তো প্রিন্টেড কপি কিভাবে হবে? তো ফার্স্ট অফ অল টপিকগুলো তোমাদের কিন্তু লিখতে হবে, হাতে লিখতে হবে, কারণ ডাইরেক্ট তোমরা কিন্তু এখানে যদি টাইপ করতে যাও তো অনেক সমস্যা, কাজে আগে তোমাদের লিখতে হবে বিষয়গুলো জোগাড় করতে হবে। ঠিক আছে, তারপরেই তোমরা কিন্তু লেখা শুরু করবে। সব বিষয় যখন একসাথে হয়ে যাবে, লেখার পর দেন তোমরা সেটা কি করবে, যারা টাইপ করে, নিজেরা তো টাইপ করতে পারবে না, যদি পারো তো খুব ভালো, টাইপ করে নেবে, আর যদি টাইপ না করতে পারো একদম তোমরা কি করবে, যারা টাইপিং করে তাদের কাছে নিয়ে যাবে, কত নেবে তোমরা দিয়ে দেবে, সেই হিসেবে কথা বলে টাইপিং করে নেবে। করার পরে দেন তোমাদের সেখানে কিন্তু একটা বই যেমন হয়, ঠিক আছে, একটা সাপোজ যে কোনো একটা বই, তোমরা একটা বই এখন খোলো তাহলে বুঝতে পারবে যে বই কেমন হয়। তো বইয়ের উপরে একটা কভার পেজ থাকে, সেরকম একটা কভার পেজ যেন থাকে মোটা হিসেবে। ঠিক আছে, সেভাবে বাইন্ডিংটা করে নেবে মোটা হিসেবে। ভিতরে যেমন একটা বইয়ের ক্ষেত্রে তোমরা দেখবে যে সূচিপত্র থাকে, ঠিক আছে, সূচিপত্র থাকে, সূচিপত্রের মধ্যেই বিভিন্ন টপিক থাকে অধ্যায় হিসেবে, যে প্রথম অধ্যায়ে কী টপিক রয়েছে, দ্বিতীয় অধ্যায়ে কী রয়েছে,
সেগুলো মেনশন করা থাকে, এবং সুবিধার্থে সেখানে কিন্তু পেজ নাম্বারগুলো দেওয়া থাকে, যে এত থেকে এত পেজে রয়েছে, এত থেকে এত পেজে এই বিষয়গুলো রয়েছে, তো সেগুলো লিখবে। এবং বইটি সূচিপত্রের আরও পূর্বে তোমরা একটা বিষয় দেখতে পাবে, সেখানে অ্যাকনোলেজমেন্ট বিষয়টা থাকে, মানে কারো কৃতজ্ঞতা যদি থাকে, তোমার সেই কৃতজ্ঞতা স্বীকার বিষয়টা থাকে সেখানে, ঠিক আছে। সেখানে তোমরা কিন্তু মেনশন করতে পারবে যে তুমি যার সহযোগিতায় প্রজেক্টটা লিখছো, মানে যে শিক্ষকের বা বা ম্যামের, যাই হোক শিক্ষক বা স্যার ম্যামেরা, তো যাদের তুমি সহযোগিতায় বিষয়টা লিখছো তাদের নাম সেখানে মেনশন করতেই পারো, ঠিক আছে, সেটা করবে। এবং দেন সূচিপত্র থাকবে, ভূমিকা লিখতে পারো। তারপর তোমাদের কিন্তু অধ্যায়গুলো শুরু হবে 1-2 করে, সেই হিসাবে অধ্যায়গুলো উপরে হেডিং থাকবে যে কি বিষয়ে লিখছো, সেই বিষয়টা নিচে কিন্তু লেখা শুরু করবে। এইভাবে প্রত্যেকটা বিষয়ে চলবে। আমি আরও ডিটেলে তোমাদের বলছি একটু পরে। এবার এখানে টপিক দেখবে, টোটাল কিন্তু টপিক তোমাদের কিন্তু প্রায় 10টার মতো টপিক এখানে রয়েছে। তো টোটাল 10টা টপিকের মধ্যে তোমাদের যে কোনো একটা টপিক এখান থেকে কিন্তু নির্বাচন করে লিখতে হবে। প্রথম যেমন টপিক রয়েছে রবীন্দ্র উপন্যাসে বন্ধুত্ব, রবীন্দ্র নাটকে গান, এভাবে করে ছোট গল্পে রবীন্দ্রনাথের গ্রাম, প্রত্যেকটাই রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, রবীন্দ্র গানে প্রেম, প্রবন্ধে স্বদেশ চেতনা, কবিতায় মৃত্যু চেতনা, ভ্রামণিক রবীন্দ্রনাথ থেকে শুরু করে সহজ পাঠের রবীন্দ্রনাথ, নৃত্যনাট্যের মেয়েরা, লোকনাথ সাহিত্য ও রবীন্দ্রনাথ। তো এখান থেকে যে কোনো তোমাদের যেটা মনে হয়, যেটা সহজবোধ্য মনে হয়, যেটা ভালো মনে হয়, তোমাদের যেটা লিখতে স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে, সেই টপিকটাই তোমরা নিবে, ঠিক আছে। সাপোজ তুমি রবীন্দ্র উপন্যাসে বন্ধুত্ব নিলে, তো বন্ধুত্ব রবীন্দ্র উপন্যাসে তোমাকে শুধু একটা উপন্যাস দিয়ে লিখলেও কিন্তু হবে না। এখানে বিভিন্ন উপন্যাসে রবীন্দ্রনাথের যে বন্ধুত্বের বিভিন্ন দিক রয়েছে, সেই দিকগুলো কিন্তু সেখানে উন্মোচন করতে হবে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে, ঠিক আছে। কোনো একটা অধ্যায়ে তুমি বন্ধুত্বের একটা দিক আলোচনা করলে, তো অপর একটা অধ্যায়ে কিন্তু তোমাকে একটা ভিন্ন দিক নিয়ে আলোচনা করতে হবে। এইভাবেই রবীন্দ্রনাথকে যে গান একটা বিশেষ প্রাধান্য পেয়েছে, তোমার দেখবে বিভিন্ন নাটকগুলোতে। তো কেন সেই নাটকের প্রাধান্য এবং নাটকগুলোর গুরুত্ব কী, তো সেই বিষয়গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ে, মানে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু বিষয়গুলো তাৎপর্য কিন্তু লিখতে হবে প্রবন্ধাকারে, ঠিক আছে। প্রবন্ধাকারে কিন্তু বিষয়গুলো কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। এবারে আমি আরেকটা বিষয় তোমাদের একটু নমুনা দেখিয়ে দেবো, যে কিভাবে ঠিক তোমাদের বিষয়গুলো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এই পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, আমার দেখে নেবে সেখান থেকে। দেখো এখানে খুব ভালোভাবে বিষয়গুলো কিন্তু বলা হয়েছে, তোমাদের পড়ে নেবে বিষয়গুলো। আমি এত বিষয়ে যাচ্ছি না, কিভাবে কি রাখতে হবে সেই বিষয়গুলো বলবো আমি জাস্ট। এখানে আমি যেগুলো বললাম সেই বিষয়গুলো আলোচনা করা রয়েছে, তো আলাদাভাবে বলার দরকার নেই। তো লাস্টে তোমাদের কি করতে হবে, এই সব অধ্যায় হয়ে যাওয়ার পরে গ্রন্থপঞ্জি লিখতে হবে। বিভিন্ন গ্রন্থের নাম থেকে শুরু করে প্রকাশকাল থেকে শুরু করে সব বিষয় কিন্তু তোমাদের এখানে কিন্তু দিতে হবে, মাথায় রাখবে, এগুলো কিন্তু দিতে হবে। পরিশিষ্ট থেকে তোমাদের এখানে বিভিন্ন ছবি তোমরা ইউজ করতে পারো সেখানে, তবে ছবি মাস্ট অবশ্যই কিন্তু যেন সে রিলেটেড হয়, তার যেন বাইরে থেকে কোনো ছবি না থাকে, ঠিক আছে, সেই রিলেটেডই হতে হবে। এবার নেক্সট দেখো, সহায়ক গ্রন্থ তোমরা সেই বিষয়গুলো মেনশন করবে ওখানে। দেখো কী করা উচিত কী করা উচিত নয় বলে একটা বিষয় রয়েছে তোমাদের। তো কোনোভাবে তোমরা অন্য শিক্ষার্থীর লেখা নকল করতে পারবে না, মানে হুবহু লিখতে পারবে না দেখে দেখে সেই বিষয়টা। এবং সবসময় মৌলিক এবং স্বতন্ত্র কিন্তু হতে হবে, স্বাতন্ত্র্য কিন্তু থাকা কিন্তু খুব দরকার এখানে। আলাদাভাবে তুমি যদি না লেখো বিষয়টা, তাহলে কিন্তু এটার কিন্তু কোনো মানেই হয় না এই বিষয়টা দেওয়ার তোমাদের, ঠিক আছে। দেওয়া হয়েছে এই কারণেই যে তোমাদের দক্ষতা দেখার জন্যই বলতে পারো, যে তোমাদের কতটা কি তোমরা, মানে তোমাদের মধ্যে সেই দক্ষতা রয়েছে লেখার। তার কারণ এরপরে তোমাদের যে মেন বিষয়, তোমরা এরপরে নেট সেট বা পিএইচডিতে যদি যাও, তাহলে এগুলো কিন্তু ভরে ভরে তোমাদের সেখানে কিন্তু থাকবে এই পেপারগুলো। তো সেক্ষেত্রে এটা বলতে পারো তার পূর্বে একটা, মানে একটা দেখা তোমাদের যে কতটা কি তোমরা দক্ষ এই বিষয়গুলো সম্পর্কে, সেটাই, ঠিক আছে। এবং অবশ্যই বানান এই বিষয়গুলোতে তোমাদের কিন্তু সচেতন থাকতে হবে, যেন সেগুলো নির্ভুল একদম মার্জিত হয়, সেই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে।
ঠিক আছে। এখানে দেখো নমুনা বলে একটা বিষয় রয়েছে। ধরো টপিক হচ্ছে তোমরা যে টপিকই লিখছো, যেমন এখানে একটা টপিক দিয়েছে রবীন্দ্র ছোট গল্পে প্রান্তিক মানুষ। তো প্রথম উপরেই পেজে তোমাদের থাকবে এই টপিকটার নাম, ঠিক আছে। আরও বেশ কিছু বিষয় থাকবে, আমি সেগুলো তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি পাঠিয়ে দেবো তোমাদের, একদম নমুনাগুলো পাঠিয়ে দেবো তোমাদের, আমি পেজ করে তোমাদের নমুনাগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, পেজ করে আমি কোনো একটা বিষয় নিয়েও পেজ করে সেটার আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। নমুনাগুলো আমার কাছে রয়েছে, আমি সেখানে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। এটা তোমরা লিখবে উপরে। দেন সূচি লিখবে, সূচিতে বললাম আমি টপিকগুলো লিখবে, তারপরে বিষয়গুলো লিখবে। বা এটা লেখার পরে ভিতরে যখনই প্রবেশ করবে, পারলে তোমরা কি করবে, কিছু আরও বিষয় তোমরা লিখতে পারো, মানে কৃতজ্ঞতা শেখা থেকে শুরু করে এই বিষয়গুলো, ভূমিকা থেকে শুরু করে, তারপরে অধ্যায়, প্রথম অধ্যায়ে তোমরা উপরে কি করবে, হেডিংটা জাস্ট এটা দিবে, প্রান্তিক মানুষ কারা, এবং পেজ সংখ্যা যেন নিচে প্রত্যেকটারই থাকে সেই হিসেবে লিখবে। সূচিত তো পেজ সংখ্যা তোমাদের থাকবেই, কত থেকে কত পেজের মধ্যে রয়েছে প্রথম অধ্যায়, ঠিক আছে। সূচিটা লিখবে, প্রথম অধ্যায় এভাবে লিখবে পয়েন্ট করে, তারপরে দ্বিতীয় অধ্যায় এভাবে যেরকম আছে, তৃতীয় অধ্যায় এভাবে লিখবে, ঠিক আছে। পেজগুলো পাশে লিখে দেবে, পৃষ্ঠা নং উপরে যেমন বইয়ে থাকে ঠিক সেরকমই, পৃষ্ঠা 1 থেকে 21 পর্যন্ত, ঠিক আছে, যত থাকে সেই হিসেবে লিখবে। তারপরে 21 থেকে 30, মানে যেভাবে থাকে সেই হিসেবে কিন্তু লিখবে, এইভাবে কিন্তু পেজ সংখ্যাগুলো লিখবে। এবং যখন তোমরা পেজে প্রবেশ করবে, যেখানে টপিকটা লিখছো উপরে টপিকটা লিখে দিবে, যে প্রথম প্রান্তিক মানুষ কারা, এখানে টপিকটা লিখে দিলে দেন এখান থেকে শুরু করবে বইয়ের আকারে, যেহেতু এগুলো পরবর্তীতে তোমরা টাইপিং করাবে, তো সেই হিসাবে কিন্তু টাইপিং যারা করবে তাদেরকে কিন্তু একটু ভালোভাবে বুঝিয়ে দেবে, ঠিক আছে। বইয়ের আকারে নিচে যেন পেজ সংখ্যা থাকে 1, 2 করে এইভাবে, ঠিক আছে। এবং শেষে উপসংহার দেবে। দেন গ্রন্থপঞ্জি, কোন কোন গ্রন্থের সহায়তায় তুমি লিখলে সেগুলো তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন রয়েছে, ঠিক আছে, সেগুলো উল্লেখ করবে। পরিশিষ্ট হিসেবে তোমরা লিখতে পারো, বা পরিশিষ্ট হিসেবে এই বিষয়গুলো তোমরা সেখানে দিতে পারো। বিভিন্ন ছবি ইউজ করতে পারো, রবীন্দ্রনাথের আলোকচিত্র তার লেখার এখানে সেই হিসেবে বলা হয়েছে, বাট তোমরা এখানে তুমি যে টপিকটা লিখছো সেই টপিকের উপরে কিন্তু ছবি ব্যবহার করতে পারো, তার যেন বাইরে কোনো ছবি না থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল বিষয়। তো এগুলো বিষয় নিয়ে আমি তোমাদের টোটাল বললাম যে কিভাবে কি করবে। এবার এই যে নমুনা থেকে শুরু করে সূচিপত্র থেকে শুরু করে কিভাবে, আমি তো এখানে বললাম তোমাদের, আমি সেগুলো এবারে তোমাদের এখানে দেখিয়েও দিলাম বিষয়গুলো, বাট আমি তোমাদের আলাদাভাবে কিছু পেজ আমি নমুনা হিসেবে দিয়ে দেবো, তোমরা সেইভাবে কিন্তু বিষয়গুলো করাবে। তোমরা যদি আরও ভালোভাবে সেগুলোকে করতে পারো, করবে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমাদের জন্যই সেটা ভালো, ঠিক আছে। আমি তোমাদের একটা নমুনা হিসেবে দেখাবো, আমি খুব শীঘ্রই গ্রুপে তোমাদের সেটা দিয়ে দেবো। আর আমি শুনছি অনেকেরই ডেট দিয়ে দিয়েছে এটা জমা দেওয়ার জন্য, বলছে যে তোমাদের 21 তারিখে নাকি জমা দিতে হবে, 21শে সেপ্টেম্বর অনেকেরই বলে দিয়েছে। তো প্রত্যেকে শুনে নেবে, এক এক জায়গায় এক এক রকমভাবে কিন্তু ডেট দেবে। এই যে 21শে সেপ্টেম্বর বলেছে, তার মানে 21শে সেপ্টেম্বরে সবাই জমা দেবে। 21শে সেপ্টেম্বর থেকে ধরে নাও 30শে সেপ্টেম্বর পর্যন্ত জমা নেবে। তো জমা নেওয়ার পরে দেন কিন্তু তারা আবার কিছুদিন টাইম নেবে, তারাও নিয়ে কিন্তু তারপরে মেন ক্যাম্পাসে বা মেন ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু জমা করবে, তাদেরও কিন্তু একটু সময় লাগবে। কাজে কাজে তোমাদের কাছ থেকে কিন্তু আগে থেকে নিয়ে নেবে বিষয়গুলো। তো তোমাদের যে ডেট দিবে তার মধ্য থেকে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু মাথায় লাগবে, ঠিক আছে। তোমাদের সেই ডেটের মধ্যেই লিখতে হবে, আলাদাভাবে কিন্তু ডেট পাবে না। ইউনিভার্সিটিতে আলাদাভাবে ডেট দিতে পারে, কিন্তু যারা স্টাডি সেন্টারে পড়ছো তাদের কিন্তু যে ডেট দেবে সেই ডেটেই জমা দেবে, নিজেরা কিন্তু আবার সেখানে মানে নিজেদের মতো করে দিতে যাবে না, তাহলে কিন্তু নাও নিতে পারে। তারপরে কিন্তু তোমাদের আবার দেখবে যে মেন ক্যাম্পাসেই যেতে হচ্ছে জমা দিতে। তো তেমনটা করবে নাকি, যেমনটা বলবে সেই হিসেবে করবে, এবং অবশ্যই শিক্ষকদের সহযোগিতা নেবে। তোমরা সেখানকার যারা শিক্ষক রয়েছে সেখানকার সহযোগিতা কিন্তু অবশ্যই নিয়ে কিন্তু বিষয়টা লেখার চেষ্টা করবে, খুব ভালোভাবে বিষয়গুলো লিখবে। আমি যতটা পারি আমার দিক থেকে আমি চেষ্টা করব তোমাদের বিষয়গুলো গাইড করে দেওয়ার, যে তোমরা যেগুলো লিখছো সেগুলো ঠিক লিখছো কি না সেগুলো অবশ্যই আমাকে দেখাবে বিষয়গুলো, আমি দেখে তোমাদের সেগুলো বলবো যে ঠিক হচ্ছে কিনা বিষয়গুলো, সেভাবে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। এখানে আমার যদি ভূমিকা দেখো, এখানে 10%ও আমার কিন্তু ভূমিকা খুব একটা নেই, বাট বাকি 90% তোমাদের কিন্তু এখানে মানে বলতে পারো অধিকাংশটাই তোমাদের ক্ষেত্রে রয়েছে এখানে, মানে ভূমিকাটা তোমাদেরই কিন্তু এখানে লিখতে হবে।
নাহলে কিন্তু নাম্বার কিন্তু পাবে না, ঠিক আছে? 40 মার্কস রয়েছে, মাথায় কিন্তু রাখবে এটা, ঠিক আছে? আমি কোনো রকম কোনো সহযোগিতা লাগলে আমাকে বলবে, আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। যেহেতু তোমাদের টপিক সংখ্যা 10টা রয়েছে, তো প্রত্যেকের মতামত আলাদা হবে। 10টা টপিকে 10 জনে 10 রকমভাবে লিখবে, আবার এক একজনে এক এক রকম টপিক বাছবে এখান থেকে। তো সেক্ষেত্রে কখনোই সম্ভব নয় যে আমার কাছে সব টপিকের বিষয় রয়েছে বা কিছু আমি তোমাদের দিতে পারবো, এমনটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর সেজন্য তোমাদের কি করতে হবে, নিজেদেরকে কিন্তু যেটা যার কাছে যেভাবে সহজবোধ্য মনে হবে, লেখার মতো মনে হবে। এবং তোমরা আরেকটা বিষয়ে কাজ করতে পারো এখানে, আমি সেটাও বলে দিই। সেটা হচ্ছে তোমরা স্টাডি সেন্টারে গিয়ে কিন্তু তোমাদের যে সেখানকার টিচাররা রয়েছেন তাদের কাছে কি করবে, জিজ্ঞেস করবে যে কোন বিষয়টা লিখলে, মানে তারা কোনো বিষয়ে সাজেস্ট করছে নাকি। আবার সেটাও কিন্তু একদম খুব ইম্পর্ট্যান্ট বিষয়। যদি ওনারা কোনো বিষয় তোমাদের মানে সাজেস্ট করেন, সেই বিষয়টাই লেখার চেষ্টা করবে, তার কারণ সেই টিচার তোমাদের কিন্তু গাইড করাতে পারবে সেই হিসেবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে প্রত্যেকে। এক এক স্টাডি সেন্টারে এক এক রকমভাবে কিন্তু বিষয়গুলো হয়। তো এই টপিকগুলো একটু নিজেদের মতো করে তোমাদের লিখতে হবে বিষয়গুলো। বাকি যা নোটস দিচ্ছি আমি, যা দিচ্ছি সেগুলো কিন্তু পড়তে থাকো। সেগুলো কিন্তু কেউ মানে সময় নষ্ট করবে না, সেগুলো সেগুলো কিন্তু ভালোভাবে রেডি করো, ঠিক আছে? কারণ সময় কিন্তু পাবে না যদি এখন না শেষ করো, ঠিক আছে? আমি এই বলে এই ভিডিওটা আমি শেষ করছি।